দেখ, একটা স্কুলের টেস্টের কোশ্চেন, প্রথমে পার্ট এটা করছি আগে। ঠিক আছে, তো কি বলেছে? একের দাগে একটা স্টোর লেজারের অঙ্ক দিয়েছে। সেটা কিসের অঙ্ক? স্টোর লেজারের লিফোর অঙ্ক দিয়েছে মনে হচ্ছে। লিফো, হ্যাঁ লিফো দিয়েছে। তো লিফোর অঙ্কটা করবো। তো সবার প্রথম স্টোর লেজারের দাগ কেটে নিয়ে একটা, তারপর লিফোর অঙ্কটা করছি। এখানে লিখবো স্টোরস লেজার, ব্র্যাকেটে কি লিফো, ডেট, এখানে লিখবো রিসিটস, এখানে লিখবো ইস্যু, এখানে লিখবো ব্যালেন্স, এখানে লিখবো রিমার্কস। এখানে লিখতে হবে জিআর নাম্বার, এখানে লিখতে হবে এসআর নাম্বার, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। কি বলেছিল প্রথমে? বলেছিল ১/১২/২২, কোনো ওপেনিং স্টক ছিল না। ১/১২/২২-এ ওপেন পারচেস করেছিল ২০০০ ইউনিট ৫ টাকা করে। ১/১২/২২-এ তাহলে লিখবো, এখানে ডেট লিখবো ১/১২/২২, ২০০০ ইউনিট ৫ টাকা করে পারচেস করেছিল। তো কত হলো? ২০০০ ইন্টু ৫, ১০,০০০ টাকা। এটাই ব্যালেন্সে লিখবো, ২০০০ ইন্টু ৫ হবে ১০,০০০ টাকা। এখানে লিখবো ওপেনিং স্টক। তারপর বলেছে ৮/১২/২২, ৮/১২/২২-এ ১০০০ ইউনিট আবার পারচেস করে ৬ টাকা করে। ১০০০ ইউনিট আবার পারচেস করি ৬ টাকা করে, মানে ৬,০০০ টাকা। তাহলে এখানে কি হবে? ২০০০ ছিল ৫ টাকা করে, ১০০০ আরো পারচেস করলাম ৬ টাকা করে, এটা ১০,০০০ আর এটা ৬,০০০। নেক্সট কি বলেছে? ১৫ তারিখ ইস্যু হয়েছে ২৫০০। ১৫/১২/২২ ইস্যু হয়েছে কত? ২৫০০। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে ছিল ১০০০। আগে ১০০০ নেব, ৬ টাকা করে ৬,০০০, আর ৫ টাকার মাল নেব ১৫০০। ১৫০০ ৫ টাকা করে ৭,৫০০। ঠিক আছে, গোডাউনে ৫ টাকার মাল ২০০০টা ছিল, আমি ১৫০০টা বের করে দিই, আছে কত? ৫০০টা। ৫০০টা আছে ৫ টাকা করে, ২৫০০ হয়ে গেল। ১৫ তারিখ হয়ে গেল। ১৫-র পর ২২ তারিখ ২০০০ ইউনিট কিনছে ৬.৫ টাকা করে। ২২/১২/২২ ২০০০ ইউনিট কিনছি
6.5 টাকা করে কত হচ্ছে দেখ, 13,000 টাকা। তাহলে 500টা ছিল, 2,000টা কিনলাম। তারপর 30 তারিখ, দেখ 30 তারিখ 2200 ইউনিট ইস্যু করছে। 30, 12, 22, 2200 ইউনিট ইস্যু করছি। তাহলে লিফো মানে লাস্টে কে ছিল 2,000, 2,000 নেবো 6.5 টাকা করে, 13,000। আর 200 নেব 5 টাকা করে হাজার। তাহলে 5 টাকার মাল 500টা ছিল, 200টা বের করে দিয়েছি, 300টা আছে। 300টা 5 টাকা করে 1500। এই হয়ে গেল। তো অব্দি আর একটা লাইন ছিল লাস্টে, একদম লাস্টে ছিল 31 তারিখ। বলেছে এখানে, বলছে অন 31/12/22 আর শর্টেজ অফ ইউনিটস ওয়াজ ফাউন্ড। ওটা লাস্টে বলে দিয়েছিল 100 ইউনিট। আচ্ছা ওটা বলে দিয়েছিল, আচ্ছা কোশ্চেনে ভুল ছিল তাই তো, শর্টেজ হবে 100। আচ্ছা 31/12/22 এখানে 100 ইউনিট শর্টেজ হবে আর কি কোশ্চেনে, ঠিক আছে, শর্টেজ হবে 100 ইউনিট। মানে কোশ্চেনটা হবে অন 31st December 2022 a shortage of 100 units was found. Shortage of 100 units was found. মানে শর্টেজ হবে 100 ইউনিটস, কত হবে 31/12/22। শর্টেজ হলে ইস্যুতে বসে 100 ইউনিটস, গোডাউনে 5 টাকার মাল ছিল, 100 × 5 500 টাকা, 300 থেকে 100 বাদ দিলে 200, 5 টাকা করে 1,000 টাকা। এটা হবে ক্লোজিং শেষ, এটাই হবে অঙ্ক, ঠিক আছে। এটা হলো। এবার এর সাথে এই অঙ্ক না পারলে অঙ্কের সাথে থিওরি দিয়েছিল, বলছে কাঁচামাল বিলির মূল্যায়নের উদ্দেশ্যগুলো কি কি, ঠিক আছে। তো অঙ্কটাই ঠিক আছে। বিতে দিয়েছিল হেলসে প্রিমিয়াম পদ্ধতির 4টে অসুবিধা, এটা ছিল 1-এর দাগের কোশ্চেন, ঠিক আছে। তো 1-এর দাগে 4 নম্বরে দুটো করতে হবে, তাই দুটো দিয়েছে। 2-এর দাগে দিয়েছিল 6 × 1, 6 নম্বরে একটা। তো কি দিয়েছে এখানে 6-এর দাগে একটা, বলছে সময় নিরীক্ষা ও গতি নিরীক্ষা কাকে বলে, মানে এ সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট বলেছিল বির দাগে সময় লিখন ও সময় আরক্ষণের মধ্যে 4টি পার্থক্য, মানে টাইম কিপিং, টাইম বুকিং, টাইম কিপিং এন্ড টাইম বুকিং এর মধ্যে পার্থক্য। ওই দেখ টাইম শিপিং লিখেছিল, টাইম কিপিং এন্ড টাইম বুকিং এর মধ্যে পার্থক্য, ঠিক আছে, হয়ে গেল। এবার 2-এর বির অর, বির এই কোশ্চেনটার সঙ্গে অরে একটা অঙ্ক দিয়েছিল, এটা করবো, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড টাইম টু ডু আ জব, লেবারের অঙ্ক দিয়েছিল, ঠিক আছে, হেলসের ওয়ানের অঙ্ক। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড বলেছে 10 ঘন্টা, টাইম অ্যালাউড বলে দিয়েছে 10 ঘন্টা। রেট পার আওয়ার বলে দিয়েছে কত, 20 টাকা। ইফ আ ওয়ার্কার গেট বোনাস 40 টাকা, হেলসে প্রিমিয়াম বোনাস পেয়েছে 40 টাকা কাজটা কমপ্লিট করার জন্য। দেন হোয়াট ইন দ্য টোটাল আর্নিংস অফ ওয়ার্কার আন্ডার ওয়ান প্রিমিয়াম মেথড। তো ঠিক আছে, অঙ্কটা স্টার্ট করতে হবে, কোনো সমস্যা নেই, ইজি অঙ্ক করা আছে, করা যাবে। তো দাগের অঙ্কটা বললাম যেন, 2-এর বির অর, 2-এর বির অর হেলসে প্রিমিয়াম মেথড, তাই তো। তো হেলসের মেথডের ফর্মুলা জানি আমরা, কি করব, ওয়েজেস বের করবো নাকি, টাইম ওয়েজেস প্লাস বোনাস লেখ, টাইম ওয়েজেস প্লাস বোনাস,
টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি? টিটি ইন্টু আর, আর বোনাস হেলসে বলেছে 50/100 ইন্টু টিএস ইন্টু আর। ঠিক আছে, আরো একবার করে কোশ্চেনটা দেখে নে। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড বলে 10 ঘন্টা, কিন্তু টাইম টেকেন কোশ্চেনে কোনো জায়গায় বলে দেয়নি। তাহলে টাইম টেকেন বলে না দিলে কি করবো? এক্স ধরবো, টাইম টেকেন লিখবো এক্স। রেট পার আওয়ার কত বলেছিল? 20 টাকা, প্লাস 50/100 মানে 1/2। টাইম সেভ বের করার ফর্মুলা কি? টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, তাই তো? আর টাইম অ্যালাউড কত বলেছিল? 10 ঘন্টা, তাহলে 10 মাইনাস এক্স, ঠিক তো? আর রেট কত করে? 20 টাকা করে, এই তো রেট 20 টাকা করে। এই অবধি রেখে দিলাম, কোনো কাজ নেই এখান দিয়ে, কেননা ওরা আমাকে ওয়েজেস বলে দেয়নি। ওরা কি বলেছে? হেলসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস বলে দিয়েছে। এই অবধি রেখে দিই এখানটায়। তাহলে হেলসে প্রিমিয়াম পদ্ধতি বোনাস কোনটা? দেখ, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই কত আছে? এই 1/2, দেখ এই যে বোনাসটা হচ্ছে এটা 1/2 ইন্টু 10/x, সরি 10 মাইনাস এক্স ইন্টু 20, এটা হচ্ছে বোনাস, হেলসের বোনাস। তাহলে আমি বলতে পারি এখান দিয়ে 1/2 ইন্টু 10 মাইনাস এক্স ইন্টু 20, এটা তো বোনাস। বোনাসের অ্যামাউন্ট বলে দিয়েছিল কত? 40 টাকা। বোনাসের অ্যামাউন্ট বলেছিল 40 টাকা। তাহলে এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই 2 আর এই 20 কাটলে কত হচ্ছে? 10। 2 আর 20 কাটলে 10 হচ্ছে, তাহলে কত হচ্ছে? গুণ কর, 10 10 এ 100 মাইনাস 10x ইকুয়াল টু 40। তাহলে মাইনাস 10x ইকুয়াল টু 40 মাইনাস 100, তাহলে কাটাকাটি করলে কত হয়? -60। মাইনাস মাইনাস কেটে গেল, এক্স এর মান 6, এক্স এর মান 6 বেরোলো। ঠিক আছে, নিজে নিজে কর, কোনো সমস্যা নেই। তারপর দেখবি ওই কি লিখেছি, হাফ, লেখ হাফ ইন্টু 10 মাইনাস এক্স ইন্টু 20। ওটা তো বোনাস, আমরা দেখলাম বোনাস এক্স ধরে, আর বোনাস ওরা 40 টাকা বলে। এখান দিয়ে এক্স এর মান বের করবো। কি করলাম? 2 আর 20 কেটে দিলাম, কত হচ্ছে? 10 হচ্ছে। এবার 10 মাইনাস এক্স কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? গুণ কর, 10 ইন্টু 10 100 মাইনাস 10x ইকুয়াল টু 40। তাহলে কিন্তু এক্স এর মান বেরিয়ে যাবে। দেখ, মাইনাস 10x বাদিকে রাখলাম আর ডান দিকে 40 মাইনাস 100, 40 থেকে 100 বাদ দিলে কত হয়? -60। তাহলে -10x আর -60 মানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান কত হলো? 6 হলো। বোঝা গেল তো? আর এক্স এর মান 6 মানে এক্স কাকে ধরেছি আমরা? বল, টাইম টেকেন। টিটি বেরিয়ে গেল 6, টিটি বেরোলো 6 আওয়ার্স, লিখে দে টিটি 6 আওয়ার্স। এই তো তুই দেখ, টিটি 6 আওয়ার্স বেরিয়ে গেছে। আর টিএ বলে দিয়েছিল কত অঙ্কে? 10 ঘন্টা, তাই তো? টিএ 10 ঘন্টা। রেট পার আওয়ার কত করে বলে দিয়েছিল? বলছে রোয়ানে অঙ্ক কর, পারবি না করতে? এ তো সব পেয়েই গেলি, কর এটা রোয়ানে। তাহলে বুঝতে পারলি অঙ্কটা কিছু কঠিন, অঙ্কটা কঠিনই ছিল না কিছু। লিখছিস এইগুলো, তাই তো? এবার কর, রোয়ানে কর, ফর্মুলা সাজা। লাইক ওয়েজেস আন্ডার, অঙ্কটা ভালো অঙ্ক ছিল, ঠিক আছে তো? আন্ডার লোয়ান প্ল্যান, ওয়েজেস আন্ডার লোয়ান প্ল্যান। কি লিখবি বল ফর্মুলা? টাইম ওয়েজেস, কি বলছি, এক্স ধরা অঙ্ক প্র্যাকটিস করতে হবে বাড়িতে ভালো করে, ঠিক আছে? বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি। টাইম ওয়েজেস প্লাস বোনাস, ওই অঙ্কগুলো তো সোজা, টিটি আর টিএ দিয়ে দিলে অঙ্ক সোজা, কিন্তু এমন কিছু অঙ্ক প্র্যাকটিস করবি যেন টিটি দিয়ে দেবে না বা টিএ দিয়ে দেবে না, এরকম অঙ্ক প্র্যাকটিস করবি। এরকম অঙ্ক পরীক্ষায় পেতে পারিস, মানে আসবে তো শিওর এরকম অঙ্ক। টিটি টাইম হচ্ছে টিটি ইন্টু আর, এটা কি হবে? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত বেরোলো? টিটি হচ্ছে 6 আর আর হচ্ছে 20। টিটি 6, টিএ 10 ইন্টু টিএস কত হবে? 10 থেকে 6 বাদ দিলে 4 ইন্টু রেট 20। তাহলে এটা তো 120 হয়ে গেল, আর এটা 10 আর 20 কাটলে কত হলো? 2, 4 দুগুণে 8, 6 8 48, মানে অ্যান্সার হলো 168, তাই বেরিয়েছিল? 168 হবে অ্যান্সার। হয়ে গেল অঙ্কটা, এটা করিয়ে দিলাম লিবারের অঙ্কটা, ভালো অঙ্ক ছিল।
হয়েছে করা, দেখে না। এটা হয়ে গেলে পরের লেবারটা আরম্ভ করবো। হ্যাঁ, পরের লেবারটা দেখ, পরের লেবারের কোশ্চেনটা দেখ। 3-এর দাগের কোশ্চেনটা দেখ, 3-এর দাগের কোশ্চেনটা। ঠিক আছে, এর 1 দেখ কতটা আসছে, কোশ্চেনটা পড়ে দেখ। দেখ কোশ্চেনটা পড়ছি, বলছে দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ প্রোডাক্ট এক্স হ্যাজ বিন ফিক্সড at 10 ইউনিটস পার ওয়ার্কার। ঠিক আছে, ঠিক আছে, পার ওয়ার্কার কি লেখা আছে বল, পার ওয়ার্কার পে অফ 8 আওয়ার্স। ঠিক আছে, এখানটায় একটু ভুল লেখা ছিল কোশ্চেনটায়, দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ প্রোডাক্ট এক্স হ্যাজ বিন ফিক্সড at 10 ইউনিটস পার ওয়ার্কার পে, তারপর ডে অফ 8 আওয়ার্স। এটা না লিখলেও খুব একটা এমন কিছু ক্ষতি হতো না, ডে অফ 8 আওয়ার্স। ঠিক আছে, তো ফুল স্টপ। তারপর হবে বেসিক ওয়েজ রেট ইজ ₹15 পার ডে। বলছে ডিটারমাইন দ্য টোটাল ওয়েজেস অফ এ ওয়ার্কার পেবেল আন্ডার টাইম রেট আর পিস রেট, টাইম রেট আর পিস রেট। এই অঙ্কটা আগে আসা অঙ্ক, এটা এইচএসে এসেছিল অঙ্কটা একবার, 2015 সালে এসেছিল অঙ্কটা আগে, এই অঙ্কটা তুলে দিয়েছিল, সোজা অঙ্ক, করানো অঙ্ক ছিল ক্লাসে। ঠিক আছে, তো তো দেখ অঙ্কটা করাচ্ছি। 3-এর এ 1-এরটা কি বের করতে বলেছে তোকে, প্রথমে টাইম রেট। তাহলে টাইম রেটের ফর্মুলা এইমাত্র করলাম, এই যে এটাই হচ্ছে টাইম রেট, দেখ এই যে এটাই টাইম রেট, এই যে টাইম ওয়েজেসটাকেই বলে টাইম রেট। তাহলে দেখ টাইম রেট ফর্মুলা কি, টিটি ইন্টু আর, টিটি ইন্টু আর। টিটি মানে টাইম টেকেন, কত ঘন্টা নিচে টাইম, 8 ঘন্টা, দেখ 8 ঘন্টা নিচে টাইম। এবার রেট কত করে বলেছে দেখ, রেট রেট বলেছে 15 টাকা পার ডে, একদিনে 15 টাকা। কত বলেছে, একদিনে 15 টাকা। তোর কি লাগবে, ঘন্টা, 1 ঘন্টায় কত, তাই না, এইটাই একটু ধরতে হতো, আর কিছু নেই। 15 টাকা দেয় একদিনে, আর একদিনে কত ঘন্টা কাজ হয়, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় যদি 15 টাকা কাজ, 15 টাকা দেয়, তাহলে 1 ঘন্টায় কত দেয়, 15/8 না, ব্যাস হয়ে গেল, 15/8। তাহলে অ্যান্সার হলো 15 টাকা, টাইম রেট হয়ে গেল টাইম রেট। আর কি বলেছে, পিস রেট। তাহলে পিস রেট বের করার নিয়ম কি, অ্যাকচুয়াল প্রোডাকশন, তাই তো, যতটা প্রোডাকশন করেছে, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট, ইনটু পিস রেট, ইনটু পিস রেট, হয়ে গেল অঙ্ক শেষ। অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল, কতগুলো ইউনিট প্রোডাকশন করেছে, 10টা ইউনিট, 10টা ইউনিট। এবার এক পিসের দাম কত, এক পিসের দাম, তাহলে এক পিসের দাম জানতে হবে। ওরা বলেছে একদিনে 15 টাকা দেয়, কত দেয় একদিনে, একদিনে 15 টাকা দেয়, আর একদিনে কত ইউনিট হয়, 10 ইউনিট হয়, একদিনে 10 ইউনিট হয়, দেখ ভালো করে দেখ, 10 ইউনিট। তাহলে 10 ইউনিট করতে 15 টাকা দেয়, তাহলে 1 ইউনিট কত দেবে, 15/10, বেশ হয়ে গেল 15/10, কাটাকাটি করলে কত হচ্ছে, 15 টাকা। এটাই ছিল অঙ্ক, এইটুকু ছিল অঙ্ক। কত নম্বর দিয়েছিল এইটুকু অঙ্কের জন্য, 4 নম্বর দিয়েছিল, ঠিকই ছিল 4 নম্বরের জন্য। তো বলে দিলাম অঙ্কটা, নিশ্চয়ই বুঝতে পেরেছি অঙ্কটা, কোনো সমস্যা নেই। এবার 2-এর দাগে কি দিয়েছিল, একটা থিওরি দিয়েছিল, বলছে বোনাস প্রিমিয়াম পদ্ধতির দুটি সুবিধা লেখো। পরে দিয়েছিল এর সঙ্গে একটা অঙ্ক দিয়েছিল, কি দিয়েছে, হেলসের 1-এর অঙ্ক। দেখ অঙ্কটা কি দিয়েছে, বলছে ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ জুলাই 2023 আমির আ ওয়ার্কার প্রডিউস 150 ইউনিটস অফ আ প্রোডাক্ট। ঠিক আছে, ও 150টা ইউনিট তৈরি করছে, মানে এটা অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছে। হি রিসিভ ওয়েজেস ফর আ গ্যারান্টিড 48 আওয়ার্স উইক অ্যাট আ রেট 20 পার আওয়ার। তার মানে ওকে রেট পার আওয়ার দিচ্ছে কত করে, 20 টাকা করে। ঠিক আছে, দ্য এস্টিমেটেড টাইম টু প্রডিউস 1 ইউনিট, একটা ইউনিট প্রোডাকশন করতে লাগে 20 মিনিট, একটা করতে লাগে 20 মিনিট।
ঠিক আছে। আন্ডার ইনসেন্টিভ স্কিম দ্য টাইম অ্যালাউড ইজ ইনক্রিজ বাই 20%। তার মানে একটা করতে যদি 20 মিনিট লাগে, বলছে 20% আরো টাইম বাড়িয়ে দেওয়া হবে। তাহলে 20 করলে কত হয়? 20 × 20% করলে 4 হয় না? 4 মানে একটা করতে কত মিনিট লাগছে? 24 মিনিট। তাহলে একটা করতেই 24 মিনিট লাগে, তাহলে 150টা করছে, 150টা করতে কত মিনিট লাগে? 150 × 24, 150 × 24 কর। একটা করতেই 24 মিনিট লাগে, তাহলে 150টা কত? 150 × 24, 3600 মিনিট লাগছে, মানে 60 ঘন্টা, মানে 60 ঘন্টা। এটা হলো টাইম অ্যালাউড। টাইম অ্যালাউড 60 ঘন্টা। টাইম টেকেন কত? 48 ঘন্টা। তাহলে 60 থেকে 48 বাদ দিলে কত হলো? 12 ঘন্টা টাইম সেভ। তাহলে বুঝতে পারলি, এই 12 ঘন্টা টাইম সেভ পেয়ে গেলি, এখান থেকে হ্যালসের ওয়ান বেরিয়ে গেল। এইখানে 3600 থেকে 60 ঘন্টাটা কিভাবে বার করলি? 3600 থেকে মানে আপনি 60 ঘন্টা কি বলতে? 60, মানে 60 ঘন্টা, 60 মিনিটের তো 1 ঘন্টা হয়। তাহলে 3600 মিনিটে কত ঘন্টা হবে? 3600/60। আমি করে দিচ্ছি অঙ্কটা, চিন্তা নেই। তাহলে হ্যালসে হয়ে যাবে, রোয়ান হয়ে যাবে, ঠিক আছে তো? হ্যালসে হয়ে যাবে, রোয়ান হয়ে যাবে। কিন্তু পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস, এটা কি করে করবো? পিস ওয়ার্ক, দেখ বানানো ভুল লিখেছে, পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি হবে, এই উইক করে দিয়েছে, দুর্বল। ঠিক আছে, পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস, এটা কি করে বের করতে হয় এটা শিখিয়েছি, আমি আবার বলে দিচ্ছি। এটা বের করার নিয়ম কি? এটা বের করার নিয়ম কি এবার বলবি? এটা বের করার নিয়ম একদম, দুটো জিনিস শিখিয়েছিলাম, বাদ দিয়ে দুটো জিনিস বলতে হবে না, এটা তুই ডাইরেক্ট করে দিবি। টাইম অ্যালাউডের সঙ্গে রেট পার আওয়ার গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি? টাইম অ্যালাউডের সঙ্গে রেট পার আওয়ার বের করে দেখ, পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস বের করার নিয়ম হচ্ছে, প্রথমে পিস ওয়েজেস বের করবি, আর একটা টাইম ওয়েজেস বের করবি, দুটোর মধ্যে যেটা বড় সেটাকে নিতে হয়। ঠিক আছে, দুটোর মধ্যে যেটা বড় সেটাকে নিতে হয়, দুটোর মধ্যে যেটা বড় পিস ওয়েজেস আর টাইম ওয়েজেস, দুটোর মধ্যে যেটা বড়। তো অঙ্কটা আরম্ভ কর, বললাম তো, তার মানে বলে দিচ্ছি স্টার্ট করতে না, বলে দিচ্ছি। অঙ্কটা আরম্ভ করছি, হ্যাঁ, ভালো অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক ছিল, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক লেগেছে আমার। ঠিক আছে তো? তো প্রথমে একটা করে লিখছি অঙ্কটা, বি, 3-এর বি, তাই তো? প্রথমে লিখবি, লিখ স্ট্যান্ডার্ড টাইম, যেভাবে বলছি এইভাবে লিখবি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস, স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস, লিখবি এইভাবে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস ফর 1 ইউনিট, ফর 1 ইউনিট। তাহলে কত হবে? ওরা তো 20 মিনিট বলে দিয়েছিল, কিন্তু পরে আবার কি বলেছে 20% লাগবে। তাহলে 20-র 20% করবো, তাহলে 20 + 4, তাহলে কত লাগছে? একটা করতে লাগছে 24 মিনিট। ঠিক আছে, এইবার কি করব? টাইম অ্যালাউড বের করে দে, টাইম অ্যালাউড। একটা করতেই 24 মিনিট লাগে, তাহলে 150টা করতে কত লাগবে? তাই তো, 150 ইউনিট ছিল তো, তাহলে 150টা করতে কত লাগবে? আমি তো করলাম 24 × 150, 3600 মিনিট। 3600 মিনিট, 3600 মিনিট মানে কত জানিস তো? 60 ঘন্টা। এই মাত্র বোঝালাম, কি করে হলো? 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে 3600 মিনিটে কত ঘন্টা হবে? 60 ঘন্টা। এটাকে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 60 ঘন্টা বের হলো টাইম অ্যালাউড। তাহলে নিচে লিখবো, টাইম সেভড বের করা ফর্মুলা, TA - TT। TA 60 ঘন্টা, TT কত বলেছিল? 48 ঘন্টা। তাহলে 60 থেকে 48 বাদ দিলে কত হলো? 12 ঘন্টা হয়ে গেল টাইম সেভড। এ তো সবাই নিজেই পারবি, হ্যালসে আর রোয়ান আর বলার কিছু নয়, মেনতে এটা বলেনি, এটা বের করে দিলাম। কিন্তু এবার ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা কর, প্রথম প্রথম করে একটা একটা করে কর। কি বলেছিল প্রথম কোশ্চেনটা? লিখ পিস ওয়ার্ক, লিখবো পিস ওয়ার্ক, ঠিক আছে তো, উইথ গ্যারান্টিড, পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস। এটা কি করে করতে হয় এইমাত্র শেখালাম তো, আমি কি বললাম? আমি যেটা বললাম, একটা পিস ওয়েজেস বের করবি, আবার
টাইম ওয়েজেস বের করি, দুটো যেটা বড় সেটা চুজ করতে পারিস। আদারওয়াইজ আরো একটা শর্টকাট ট্রিক্স আছে, আর একটা শর্টকাট ট্রিক্স আছে, যখনই বলে পিস ওয়ার্ক উইথ গ্যারান্টেড উইকলি ওয়েজেস, এটা কি করে বের করব? এটা করার ডাইরেক্ট নিয়ম, তুই একবার এটা করতে পারিস, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু রেট পার আওয়ার। কি লিখলাম? রেট পার আওয়ার। অ্যাকচুয়াল প্রোডাকশন কতগুলো প্রোডাকশন করেছিল বল? 150টা। রেট পার আওয়ার কত করেছিল? যে দাঁড়া একটু, এখানে কি বললাম? অ্যাকচুয়াল প্রোডাকশন, এখানে একটু ফরম্যাট একটু রেট পার আওয়ার এটা কেটে দিচ্ছি, তাই একটু ভুল হয়েছে। পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস বের করার ফর্মুলাটা হচ্ছে, আমি একে দেখ লিখে নিই, তারপর লিখবি। অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট। এটা কিছুক্ষণ আগে আগের অঙ্কে একটা ফর্মুলা লিখলাম, এটা কিসের ফর্মুলা ছিল? পিস ওয়েজেস, তাই তো? এটা পিস ওয়েজেস, কিন্তু তোর এই অঙ্কে অ্যাকচুয়াল প্রোডাকশন জানিস, তাই না? 150, কিন্তু পিস ওই রেট জানিস? পিস রেট জানিস না। তাহলে সেক্ষেত্রে তুই কি করতে হবে? ফর্মুলাটা তোকে, ফর্মুলাটা সেক্ষেত্রে এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে না। কি হবে সেক্ষেত্রে? টাইম অ্যালাউড ইনটু লিখবি টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। টাইম অ্যালাউড ছিল 60, আর রেট পার আওয়ার কত বলেছিল? 20। 60 ইন্টু 20, 1200। আমি আবার বলছি, যদি পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস বলে, এটা বের করা দুভাবে করা যায়। কি করে? একটা তুই টাইম ওয়েজেস বের করবি। টাইম ওয়েজেস কি করে বের করবি বল? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম টেকেন কত ছিল বল? 48 ইন্টু 20। আমি এখানে যে ছোট করে রাফে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করা যায় বা কেউ এইভাবে করে। 48 ইন্টু 20 কত হচ্ছে? দেখ 960। এটা বলো টাইম ওয়েজেস। আর একটা কি? পিস ওয়েজেস। এটা কি হয় করতে বলিস? পিস ওয়েজেস মানে কতগুলো পিস করেছিস? 60খানা পিস। কতগুলো পিস করেছিস বল? 150টা। এবার এক একটা পিসের দাম কত? স্যার একটা পিসের দাম কি করে বের করবো? শিখেছি পিস রেট কি করতে হয়? রেট পার আওয়ার 20 বাই ইউনিট পার আওয়ার। 1 ঘন্টায় কতগুলো পিস করেছিস বল? 1 ঘন্টায় কতগুলো তৈরি করা হয়েছে? বলেছে 24 মিনিটে যদি একটা করা হয় তাহলে 1 ঘন্টায় কত হয়? 24 মিনিটে যদি একটা করা তাহলে 1 ঘন্টায় কত হবে? 24 মিনিটে যদি একটা করা হয় তাহলে কত? 1 ঘন্টায় 60 মিনিটে কত হবে? 60 মিনিটে 1/24 ইন্টু 60 মানে 60/24 কত হচ্ছে? 2.5। 20/2.5 কত হচ্ছে? 8। তাহলে 150 ইন্টু 8 করলে কত হয়? 1200। তো দুটোর মধ্যে বড় কোনটা? 1200। এটা হচ্ছে এইভাবেও করা যায়। যেহেতু এটা তোদের যদি বুঝতে অসুবিধা হয়, এটা সবচেয়ে সোজা মেথড ওটা, আগেরটা সোজা মেথড। কি বললাম? আমি আমার ক্লাসে করেছিলাম আগে, আমি দুটোই করেছিলাম, টাইম ওয়েজেস আর পিস ওয়েজেস। দুটোর মধ্যে যেটা বড় সেটাকে নাও। পিস ওয়েজেস আর পিস রেট এক। পিস ওয়েজেস একটা মেথড, ঠিক আছে তো? পিস ওয়েজেস বের করার নিয়ম হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু পিস রেট। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তা তত যদি মাথায় রাখতে না পারিস, এটা করলেই হবে। প্রথমটা বেশি ইজি। কি প্রথমটা ফর্মুলা কি বল? টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। টাইম অ্যালাউড 60 আর রেট পার আওয়ার 20। 60 ইন্টু 20 1200 হয়ে গেল। ঠিক আছে? বুঝা গেল অঙ্কটা? প্রথম পার্টটা বুঝতে পারলি তো? দুটোর মধ্যে যেকোনো একটা করলেই হয়। কিন্তু প্রথমটা করা বেশি ইজি, কম সময় লাগবে, সময়টা কম লাগবে। হেলসেটা কর, হেলসের আরম্ভ কর। হেলসে টাইম ওয়েজেস প্লাস বোনাস, ফর্মুলা টিটি ইন্টু আর প্লাস 50/100 ইন্টু টিএস ইন্টু আর। তাহলে টিটি কত ছিল? 48, রেট ছিল 20। 50/100 মানে 1/2। টিএস কত বেরিয়েছিল কিছুক্ষণ আগে? 12 বেরিয়েছিল, লিখে দিয়েছিলাম। রেট 20 টাকা। যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 1080 বেরোবে কিনা দেখ। রো 1 ফর্মুলা টাইম ওয়েজেস প্লাস বোনাস টিটি ইন্টু আর প্লাস টিটি/টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি ইন্টু আর 48 ইন্টু 20 প্লাস টিটি কত? 48, টিএস 60, টিএস 12, রেট 20 করে দেখ কত বেরোচ্ছে।
1152 কিনা, ঠিক আছে তো? তাহলে দেখ কষ্টের পার্টটা পুরো কমপ্লিট করে দিলাম। দেখ স্টার্ট করবো। সেম পার্টটা সোজা। দেখ এবার দেখ 4 দাগে ট্যাক্সের পার্ট, ঠিক আছে তো? বলছে গৃহ সম্পত্তি থেকে 4টি উদাহরণ দাও যা আয়কর আইন অনুযায়ী করমুক্ত। মানে 4টে এক্সাম্পল জানতে চেয়েছে, বলছে করমুক্ত, সোজা কোশ্চেন, ভালো কোশ্চেন। এ হলো পি কি বলেছে, বলছে ইন দ্য ফলোইং কেসেস ডিটারমাইন হোয়েদার দ্য অ্যাসেটস, এটা ভালো অঙ্ক দিয়েছিল, ঠিক আছে তো? ফলোইং কেসেস ডিটারমাইন হোয়েদার দ্য অ্যাসেটস ওয়ার শর্ট টার্ম অর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ওরা 4টে এক্সাম্পল, কটা 6টা এক্সাম্পল দিয়ে, দেখ 4 নম্বরে যখন 6টা দিয়েছে, 6টা এক্সাম্পল দিয়েছে, বলছে বলো কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে তো? কি ছিল শেয়ার, প্রথম পয়েন্টটা কি দিয়ে দেখ, শেয়ার। শেয়ার দুটো হতো, একটা লিস্টেড কোম্পানির শেয়ার ছিল, একটা আনলিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানির শেয়ারের রুল কি ছিল, 1 বছর। আর আনলিস্টেড কোম্পানির শেয়ারের রুল কি ছিল, 2 বছর। লিস্টেড কোম্পানির শেয়ার যদি তুই 1 বছর নিজের কাছে হোল্ড করে রাখতে পারিস, তাহলে তাকে 1 বছরের বেশি হোল্ড করলে লং টার্ম, আর 1 বছরের মধ্যে হলে শর্ট টার্ম। লিস্টেড আর আনলিস্টেড 2 বছর, 2 বছরের বেশি হোল্ড করলে লং টার্ম, আর 2 বছরের কম হলে সেটা শর্ট টার্ম। বলছে গুলাম আকবর হোল্ড 2000 শেয়ারস ইন গোল্ডেন কোম্পানি, মানে গুলাম আকবর 2000টা শেয়ার হোল্ড করছে গোল্ডেন কোম্পানি, ঠিক আছে? হুইচ গোজ ইন্টু লিকুইডেশন, সে লিকুইডেশনে চলে যাচ্ছে, ঠিক আছে তো? কত তারিখে, 31/10/17, এই তারিখে লিকুইডেশন চলে যাচ্ছে। মিস্টার আকবর পারচেস, মানে ও এই শেয়ারগুলো কিনেছিল কবে, 31/1/17, ও 31/1/17-তে, ঠিক আছে তো? ও 31/1/17-তে শেয়ারগুলো কিনেছিল, কিন্তু ও লিকুইডেশন চলে যাচ্ছে কবে, 31/10/17-তে। তাহলে 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 কত মাস ও শেয়ারগুলো হোল্ড করেছিল, 31/1/17 থেকে 31/10/17, ক মাস, 9 মাস হোল্ড করেছিল, 9 মাস হোল্ড করেছিল। তাহলে তুই এটা শর্ট টার্ম ধর, এই সরি এটা লিস্টেড ধর বা আনলিস্টেড ধর, তাহলে এটা তো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটই হচ্ছে। কেন শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে, কারণ ও শেয়ারগুলো হোল্ড করেছে অনলি 9 মান্থ। তাহলে এটাকে কি হলো অ্যান্সার, এখানে লিখে লিখে রাখ অ্যান্সারটা, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, STCA, ঠিক আছে? বুঝতে পারলি কেন ও 9 মাস হোল্ড করেছে, বোঝা গেল? তারপরটা পড়ছি, বুঝতে পারলি এটা কেন হলো, কারণটা বুঝে গেছিস তো? 2 নম্বর বলেছে মিস্টার ব্রাউন গট আ ডায়মন্ড রিং বাই ওয়ে অফ গিফট ফ্রম হিজ আঙ্কেল, ঠিক আছে? মিস্টার ব্রাউন পেয়েছে একটা ডায়মন্ড রিং পেয়েছে, সেটাকে তার আঙ্কেল তাকে গিফট করেছে, ঠিক আছে? অন দিস রিং ওয়াজ পারচেসড হিজ আঙ্কেল, তার আঙ্কেল রিংটা পারচেস করেছিল 9 সালে রিংটা পারচেস করেছিল, ঠিক আছে? 9 সালে রিংটা পারচেস করেছিল। মিস্টার ব্রাউন সোল্ড দিস রিং 31/12/17-তে। আমরা কার অঙ্ক করছি, ব্রাউনের অঙ্ক করছি। ব্রাউন তার আঙ্কেলের থেকে রিংটা পেয়েছিল কবে, 31/17। না ব্রাউন সোল্ড করছে 31/12/17-তে, আঙ্কেল তো 30/12 তারপর 30/9 পেয়েছিল। 30/12 ঠিক আছে তো? আর ওটা ও পেয়েছিল 30/9, মানে বুঝতে পারলি তো? মানে এখানে কি বলেছে আবার ভালো করে শোন, মিস্টার ব্রাউন একটা ডায়মন্ড রিং পেয়েছে, তার আঙ্কেলের থেকে পেয়েছে। তাহলে আঙ্কেলের থেকে পেয়েছে মানে আঙ্কেল দিয়েছে বা আঙ্কেল কিনে দিয়েছে, তা আঙ্কেল কিনে দিয়েছে সেই দিনই ধরা হবে 30/9। কিন্তু ও এই রিংটা বেঁচে দিয়েছে কত, 31/17-তে। তাহলে কতদিন ও রিংটা হোল্ড করে রেখেছিল, 9 থেকে 17 অব্দি, তাহলে অনেকগুলো বছর, ঠিক আছে তো? তাহলে এটা কত হবে, এটা কি হবে, এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, তাই না? গোল্ডের মেয়াদ তো জানতি, অর্নামেন্টস গোল্ডের মেয়াদ তো জানতি কতদিন হতো গোল্ড, ঠিক আছে তো? তাহলে ও কতদিন হোল্ড করেছে, 3 বছরের বেশি হোল্ড করেছে, তাই এটা কি হবে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। গোল্ডের মেয়াদ মনে আছে, গোল্ড কতদিন ছিল, 3 বছর। গোল্ড 3 বছর, ঠিক, গোল্ড 3 বছর, এটা 3 বছরের বেশি হোল্ড করেছে, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। এবার বলছে কমল চ্যাটার্জি অ্যাকোয়ার হায়ারটা শেয়ার ইন গুড লাক কোম্পানি 28/2/17-তে, এত তারিখে ও শেয়ারগুলো কিনেছে। ওই একই শেয়ার বললে একই কথা, লিস্টেড আনলিস্টেড, ঠিক আছে? হি সারেন্ডার দিস শেয়ার্স টু দ্য কোম্পানি অন 31/8/17-তে ইন পারসুয়েন্স অফ স্কিম অফ অ্যামালগামেশন, ঠিক আছে তো? হি ইজ অ্যালটেড 500 শেয়ার্স ইন ফরচুনেট কোম্পানি
ঠিক আছে? ফরমেশন কোম্পানি, দ্য অ্যামালগামেশন কোম্পানি, এটা ইন লিউ অফ সাচ শেয়ার সারেন্ডার মিস্টার চ্যাটার্জি সেল দিস শেয়ার্স অন 31/18। ভালো করে আস্তে আস্তে পড়। কমল চ্যাটার্জি হাজারখানা শেয়ার কিনেছে কবে? 28/2/17 কিনেছে। ঠিক আছে? ও 28/2/17 কিনেছে। হি সারেন্ডার দিস শেয়ার্স, ও এই শেয়ারগুলো কোম্পানিকে সারেন্ডার করে দিয়েছে কবে? 31/8/17 সারেন্ডার করে দিয়েছে। ঠিক আছে তো? ইন পার্সোনাল স্কিম অফ অ্যামালগামেশন, কারণ ওর কোম্পানি অ্যামালগামেশন হয়ে যাচ্ছে, তাই অ্যামালগামেশন মানে কি বলতো? কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, চালাতে পারে না, এরকম পজিশনে চলে যায়। তো 31/8/17 সপ্তাহ ঠিক আছে তো? বলছে হি ইজ অ্যালটেড, তাকে 500টা শেয়ার অ্যালট করেছে কে? ফরচুনেট কোম্পানি। ঠিক আছে তো? মানে অ্যামালগামেশন কোম্পানি। ইন লিউ অফ সাচ শেয়ার্স সারেন্ডার করছে, তার জন্য এটা দিচ্ছে। মিস্টার চ্যাটার্জি সেল দিস শেয়ার্স, কোনটা? এই 500টা শেয়ার ও বেচে দিচ্ছে। তার মানে ও শেয়ার কিনেছিল কবে? তুই ভাব, শেয়ার কিনেছিল কবে? 28শে ফেব্রুয়ারি কিনেছিল, আর ও বেচে দিচ্ছে কবে? 31 মার্চ। এখানে ভিতরে অনেক কিছু কথা বলেছে, এত কিছু মেন দেখবি কবে কিনছে কবে বেচছে। কিনছে 28শে ফেব্রুয়ারি আর বেচছে কবে? 31শে মার্চ। ঠিক আছে তো? তাহলে কতদিন হচ্ছে? আরো 1 বছরই হচ্ছে। 1 বছর। 1 বছরের বেশি হচ্ছে। 1 বছরে 1 বছর 1 মাস। তাহলে তাহলে এটাকে কি ধরবো? এটাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, কেননা এটা লিস্টেড কোম্পানির শেয়ার ধরছি আমরা। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। নেক্সট, অরুণ সরকার অ্যাকোয়ার্ড 2000টা শেয়ার ইন এবিসি লিমিটেড। অরুণ সরকার 2000টা শেয়ার কিনেছে এবিসি কোম্পানির এত তারিখে। হি ইজ অ্যালটেড 500টা শেয়ার্স অফ এ রেজাল্টিং XYZ লিমিটেড ইন দ্য স্কিম অফ মার্জার অন 1/1/15। হি ট্রান্সফার দিস শেয়ার্স 31/3/18। ট্রান্সফার মানে সেল করা। তাহলে ও কিনেছে 29/3/15-তে, দেখ কিনেছে 29/3/15-তে, আর বেঁচে দিচ্ছে কবে বল? 31/3/18-তে। ও বেঁচে দিচ্ছে 31/3/18-তে। তাহলে বুঝতেই পারছিস সেটা কি হবে। তাহলে কতদিন হচ্ছে? 29 দিন থেকে 31 দিন, তাহলে 1 বছর বেশি হচ্ছে। একদিন হলেও তো বেশি। তাহলে এটাকে কি অ্যাসেট বলো? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। চারেরটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। তারপর কুনাল পারচেস আ হাউস, ও 28শে জুন হাউস কিনেছে। এই হাউসের পেছনে এত টাকা খরচা করেছে। ও দেখ, কিনেছে হাউস 28শে জুন, বেচেছে হাউস বল 11তে কিনে 18তে বেচেছে। তা হাউসের মেয়াদ তো জানিস, হাউস কি হয়? 2 বছর। তো 2 বছরের বেশি, তাহলে এটাও লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। এখানে টাকা পয়সাতে কিচ্ছু ফোকাস করতে হবে না, শুধু হোল্ডিং এ ফোকাস করতে হবে। রাতুল রায় অ্যাকোয়ার্ড করেছে জুয়েলারি। জুয়েলারি কিনেছে কবে? আর জুয়েলারি মেয়াদি মাত্র বললাম ক বছর? জুয়েলারি 3 বছর। গোল্ড 3 বছর। ও জুয়েলারি কিনেছে 17তে, 12/1/17 থেকে, মানে 12ই জানুয়ারি কিনে 10ই নভেম্বর বেচে দিয়েছে। তাহলে তো জুয়েলারি 1 বছর ইউজ করতে পারেনি, তাই তো? এটা কি হবে? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। ঠিক আছে তো? এবার কারোর যদি এটা অসুবিধা হয়, সে থিওরি লিখতে পারে, বলে যে শর্ট টার্মের সঙ্গে লং টার্মের পার্থক্য। এত সোজা কোশ্চেন, 4টে পয়েন্ট লিখলেই হয়ে যাবে। এটা বেশি সোজা, সবাই এটাই হয়তো করেছে। ঠিক আছে তো? এই অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, বাট অঙ্ক ছিল। হ্যাঁ, এটা অঙ্ক। এটা অঙ্ক। মানে এখানে অঙ্কটা কেমন? কে কতদিন হোল্ড করেছে, হোল্ডিং এর অঙ্ক। বলছে বলো এটা শর্ট টার্ম না লং টার্ম, এটা কোশ্চেন ছিল। শর্ট টার্ম না লং টার্ম। আচ্ছা, এবার সিতে কি ছিল? সি এর দাগে দেখ, ইনকাম ফ্রম আদার সোর্সের একটা অঙ্ক দিয়েছিল। তো দেখ অঙ্কটা, অঙ্কটা ইজি অঙ্ক হয়, চ দাগ কেটে করতে থাক। সোজা অঙ্ক ছিল এটা। ঠিক আছে, অঙ্কটা করতে থাক দাগ কেটে। প্রথমে কি ছিল? এক্সামিনার রেমুনারেশন ফ্রম দ্য ইউনিভার্সিটি, তাই তো? করতে থাক, লেখ, দেখে দেখে লেখ ওটা। এক্সামিনার্স রেমুনারেশন ফ্রম দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে তো? ফ্রম দ্য ইউনিভার্সিটি। তা কত টাকা হবে? 4500 টাকা পাচ্ছে, যার জন্য 500 টাকা খরচা করতে হয়েছে। ঠিক আছে, এখানে লিখবো, ইনারে লিখলাম 4500 টাকা, মাইনাস দিয়ে লিখবি এক্সপেন্সেস। ঠিক আছে তো? কত? 500 টাকা। বাদ দিয়ে কত হলো? 4000 টাকা। ঠিক আছে?
ইজি হয়ে গেল। রয়্যালিটি ফ্রম বুকস, তারপরে লেখ রয়্যালিটি ফ্রম বুকস, এটাও আদার সোর্সে আসে। লেখ রয়্যালিটি ফ্রম বুকস, কত টাকা ছিল? 8 ছিল 8,000 টাকা ছিল। খরচা করেছে কত টাকা? সমস্ত কিছু ইনকাম থেকে খরচা বাদ যায় না, কিন্তু এই আইটেমগুলোর খরচা বাদ যায়, ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে। এক্সপেন্সেস কত টাকা আছে? 2,000 টাকা। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6,000 টাকা। ইন্টারেস্ট ফর ফিক্সড ডিপোজিট, ঠিক আছে, উইথ ইউকো ব্যাংক 2,000 টাকা। লেখ ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট উইথ ইউকো ব্যাংক, ঠিক আছে? কত টাকা ছিল? 2,000 টাকা। এটাও আসবে। তারপর কি বলছে? উইনিং ফর্ম লটারি, তো 12,000 টাকা আসবে। বলতে কি, দেখ উইনিং ফর্ম লটারি 12,000 টাকা এসছে কিনা। উইনিং ফর্ম লটারি 8,400 টাকা ছিল নেট, তোকে গ্রসে নিয়ে যেতে হবে। 30% ট্যাক্স কেটে নিয়েছে, তাহলে কত টাকা হবে? 70%। তা 8,400 বাই 70 ইন্টু 100, দেখ 12,000 হচ্ছে কিনা। কত হচ্ছে? 12,000 হচ্ছে। তারপর বলছে উইনিং ফর্ম হর্স রেস 9,400 টাকা। আমি একটা জিনিস বারবার বলেছিলাম, হর্স রেস থেকে কোনো খরচা বাদ যায় না, মনে আছে? উইনিং ফর্ম হর্স রেস যেমন ছিল তেমন দেখে দেখে বসিয়ে দিতে হবে, কোনো খরচা বাদ যাবে না। দেখ, কোনো খরচা বাদ যাবে না, অর্থাৎ কত ছিল? 9,400 ছিল, 9,400 বসিয়ে যাবে। বুঝতে পারলি তো কি বললাম? উইনিং ফর্ম হর্স রেস থেকে কোনো খরচা বাদ যায় না। বলছে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট, ইন্টারেস্ট অন আমেরিকান গভর্নমেন্ট বন্ড 12,000 টাকা। লেখ ইন্টারেস্ট অন আমেরিকান গভর্নমেন্ট বন্ড কত টাকা? 12,000 টাকা। লাস্ট ওয়ান, ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক কোম্পানি 13,500 টাকা। লিখে দে ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক কোম্পানি 13,500 টাকা। যোগ করে বল কত হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলি এটা আমরা? সিএল থেকে অঙ্কটা হয়ে গেল। এখানে থিওরি দিয়েছিল আর আয়কর আইন 1961 অনুযায়ী লগ্নির ওপর যে সুদগুলি করমুক্ত, ঠিক আছে? দাও উল্লেখ করো। থিওরি দেয়। উম, দিয়েছিল স্কুলে, ঠিক আছে তো? 5-এর দাগে কি দিয়েছিল? একটা হাউস প্রপার্টির অঙ্ক দিয়েছিল। বলছে মিস ঈশিতা দাস ইজ দ্য ওনার অফ 2 হাউসেস। দুটো বাড়ির মালিক ঈশিতা দাস, একটা হাউস 1 একটা হাউস 2। হাউস 1টা কি পারপাসে ইউজ হবে আর হাউস 2 কি পারপাসে? হাউস 1টাও লেট আউট, হাউস 2টাও লেট আউট। একটা রেসিডেন্স একটা বিজনেস, তো লেট আউটই করবো, অসুবিধা কোথায়? কিন্তু বাড়ির শহরগুলো বলেছে, শহর বলেনি, কোনো ঝামেলা নাই। শহর বললে একটু দেখতে হতো, মেট্রো সিটি, এখন কোনো শহরই বলেনি এখানে। ইজি অঙ্ক দিয়েছে। হাউস প্রপার্টি, মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, রেন্ট রিসিভ বলে দিয়েছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছে, মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে। বুঝলে মিউনিসিপাল ট্যাক্সটা বলছে কার উপর? মিউনিসিপাল ভ্যালুর উপর, 12% আর 10%। আচ্ছা, প্রথম বাড়ির মিউনিসিপাল ট্যাক্স ওনার পে করেছে, পুরোপুরি ছাড় পেয়ে যাবি। পরের বাড়ির মিউনিসিপাল ট্যাক্স টেনেন্ট পে করেছে, ঠিক আছে, পেড বাই টেনেন্ট, মানে ছাড়ের কোনো প্রশ্ন উঠছে না, ঠিক আছে তো? টেনেন্ট পে করলে কি হয়? ছাড় তো পাওয়া যায় না। বুঝতে পারলি তো? এখানে দেখ ভালো করে যদি পড়িস, কোশ্চেনটা ভালো করে পড়ে নে। মিউনিসিপাল ট্যাক্স আর মিউনিসিপাল ট্যাক্স মিউনিসিপাল ভ্যালুর উপর হবে। প্রথম বাড়িতে কত পার্সেন্ট মিউনিসিপাল ট্যাক্স? 12%। তাহলে এবং পে করেছে কে? ওনার পে করেছে। তারপরের বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স 10%, পে করেছে কে? টেনেন্ট পে করেছে, ঠিক আছে? তার মানে এখানে ওনার কতটা পে করে কিচ্ছু বলেনি, মানে পুরোটাই টেনেন্ট পে করে, তাহলে এখানে আসবে না, ঠিক আছে তো? ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসে না। ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে কত হয়? লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, তাই তো? এখানে 10,500, ওখানে 7,000, যেমন ছিল দেখে দেখে বসিয়ে দিবি। ভ্যাকেন্সি প্রথম বাড়িতে 2 মাস, পরের বাড়িতে কিছু নাই। তো অঙ্কটা ইজি অঙ্ক ছিল, একদম নর্মাল অঙ্ক ছিল, এর চেয়ে ইজি অঙ্ক আর হয় না হাউস প্রপার্টি।
কোশ্চেনটা ঠিকঠাক ছিল। যদি পুরো কোশ্চেন বলিস কোন কোশ্চেনটা কঠিন ছিল, যদি বলিস ওই ক্যাপিটাল গেনের যে অঙ্কটা ছিল ওটাই একটু কেমন খটো মতো, আর কোনো কোশ্চেন কঠিন সব কটা কোশ্চেন ইজি, লেবারের অঙ্কগুলো এবার ইজি ছিল। চ অঙ্কটা আরম্ভ করি, এটা হলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। প্রথমে কি লিখবো, হাউস ওয়ান, ব্যাকেটে লিখবো কি, লেট আউট ফর রেসিডেন্স। প্রথমে কি লিখতে হয়, মিউনিসিপাল ভ্যালু লিখতে হয়, যেমন এটা তো আর বলার কিছু নেই, জানি সেটা। মিউনিসিপাল ভ্যালু কত টাকা দিয়েছিল দেখ, 70,000 টাকা, প্রথম ঘরে লিখে আমি 3টে কলম করেছি, ঠিক আছে, 70,000 টাকা। তারপর বলেছে কি, ফেয়ার রেন্ট, বলেছিল অঙ্কে ফেয়ার রেন্ট নেই, তাহলে না থাকলে না, এন এ, ফেয়ার রেন্ট এন এ, তাহলে দুটোর মধ্যে বড় কোনটা হবে, 70,000 টাকাই হবে। তারপর লিখবো কি, স্ট্যান্ডার্ড রেন্ট, কত বলেছিল, 65,000 টাকা, তো 70 আর 65-র মধ্যে ছোট হচ্ছে 65,000 টাকা। এটাকে বলা হয় কি, স্টেপ ওয়ান, আর ই আর, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো স্টেপ টু, ঠিক আছে, তো কি লিখবো, স্টেপ টু, অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছে দেখো, অঙ্কে বলেছিল, ওরা বলেছিল কি, রেন্ট রিসিভ 50,000 টাকা বলেছিল, কিন্তু 50,000 টাকা লেখা যাবে না, অ্যানুয়াল বলেছি, অ্যানুয়াল, অ্যানুয়াল মানে 12 মাসে, 2 মাস ভ্যাকেন্ট ছিল, মানে এই টাকাটা 10 মাসে পেয়েছিস, তাহলে 12 মাসে কত হবে, 60,000, এখানে লেখ 60,000। দুটোর মধ্যে বড় কোনটা, 65,000, কি লিখবো, স্টেপ থ্রি, হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু, হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু, 65,000 টাকা, ঠিক আছে। এর থেকে কি মাইনাস করতাম, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, তো ভ্যাকেন্সি কত হবে বুঝতেই পারছিস, 10,000 টাকা, বুঝতে পেরেছিস, 60,000 টাকা অ্যানুয়াল আর 50,000 টাকা পেয়েছিস, তাহলে ভ্যাকেন্ট কত হবে, 10,000 টাকা। দেখিয়ে দিচ্ছি, 60,000 মাইনাস 50,000, 10,000 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে, 55,000 টাকা। এটাকে বলা হয় গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। করতে থাক, থেকে মাইনাস করব, মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. The municipal tax কত পার্সেন্ট বলেছে দেখ, 12% বলেছে, কার ওপর, ভ্যালুর উপর, মিউনিসিপাল ভ্যালু 70,000 উপর 12% করে দে, 8,400 টাকা নাকি, 55,000 থেকে 8,400 বাদ দে, 46,600, কি হয়ে গেই, না এখানে তো 65,000 টাকা হলো, এবার অ্যানুয়াল রেন্ট হবে, এটা 60,000 টাকা হলো, 50,000 বাই 10 ইন্টু 12 করলে 60,000 হয়, 60,000, 60,000 হচ্ছে, এই তো 60,000 টাকা লিখিয়ে দেয়। তাহলে ওই দুটোর মধ্যে বড় কোনটা, 65,000 টাকা হচ্ছে, এবার কর, বাদ দিয়ে কত হলো, 46,600, এটাকে কি বলে, নেফ, নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করবি ডিডাকশন আন্ডার সেকশন 24,
ঠিক আছে, প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা বেরোলো তার 30% কর, 13,980। আর ইন্টারেস্ট অন লোন কর কত টাকা? 10,500। ইন্টারেস্ট অন লোন 10,500। 24,480। 24,480 বাদ দিয়ে বাইরের ঘরে ঠেলে দে। 22,120। 22,120। ঠিক আছে, তো সেকেন্ড বাড়িটা করে দে, এটা ইজি আছে। লেখাগুলো লিখে নে আগে, তাতে ওইগুলো লিখতে বেশি টাইম লাগবে না আমার তো। পরেরটা কি ছিল? লেট আউট ফর বিজনেস। লিখবো লেট আউট ফর বিজনেস। প্রথমে ছিল মিউনিসিপাল ভ্যালু, দেখ কত ছিল। মিউনিসিপাল ভ্যালু ছিল 45,000 টাকা। ফেয়ার রেট এনে এটা কত হলো? 45,000। আর স্ট্যান্ডার্ড রেট কত ছিল? এটাও কেউ ছিল না, এনে। তাহলে আর ইয়ার হবে 45,000। অ্যানুয়াল রেন্ট কোনো ভ্যাকেন্ট নেই, তাহলে এটাই হবে অ্যানুয়াল রেন্ট, 60,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা? ঠিক আছে, তো এবার এখানটা একটু ব্যাপার হবে, মানে দুটোর মধ্যে বড় কোনটা? 60,000 টাকা। এটাই হবে গ্যাপ, কারণ এখানে ভ্যাকেন্টের কোনো প্রশ্ন উঠছে না। ষাট হাজার টাকা হয়ে গেল গ্যাপ। মিউনিসিপাল ট্যাক্স এখানে কিছু হবে না, কারণ ওনার কোনো টাকা পে করেনি। তাহলে নেবো হয়ে গেল 60,000। এবার 60,000 30% কত হবে? 18,000 টাকা। ঠিক আছে তো, আর ইন্টারেস্ট অন লোন কত বলেছিল? 7,000 টাকা।
18 আর 7 25,000, বাদ দিয়ে বাইরে চলে যাবে 35,000, শেষ। আগে ছিল 22,120 আর এখন হলো 35,000, কত হচ্ছে 57,120, অঙ্ক শেষ। আশি হাজার টাকাটা কোথা থেকে পেলেন? এই যে 60,000 টাকা যে এনএমই বেরোলো, 30% করবো না, স্ট্যান্ডার্ড ডিডাকশন। সেটা কত বেরিয়েছে? আনসার বেরোলো হচ্ছে 57,120। দেখে নি করে দেখ সবার কত বেরোচ্ছে, 57,120 বেরোচ্ছে। হ্যাঁ। করে দেয়, যোগ করলে 57,120 বেরিয়ে যাবে, এই তো বেরোলে। দেখ পরের তাকে একটা অঙ্ক দিয়েছিল, এখানে অ্যামাউন্টই দেয়নি। পরের তাকে একটা অঙ্ক দিয়েছিল, বাট অঙ্কটা করবো না, তার কারণ হচ্ছে কেন, অ্যামাউন্টে তো দেয়নি, আমি করবো কি করে, ঠিক আছে? তো পরের থেকে যে অঙ্ক দিয়েছিল অ্যামাউন্টে দেয়নি, করবো কি করে, করা যাবে না, আমি ওটা করছি না। এবার বিতে বলেছিল গৃহ সম্পদ থেকে যে আয়গুলো করযোগ্য নয় সেগুলো উল্লেখ করো, এটা জাস্ট থিওরি দিয়েছে, আর বলছে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের ডেফিনেশন। তো ঠিক আছে, এবার হচ্ছে পার্টে কমপ্লিমেন্ট শর্ট কোশ্চেনের পার্ট, ঠিক আছে? তো বল দেখি, প্রথম কোশ্চেন বলছে বিন কার্ড ইজ প্রিপেয়ার্ড বাই, বিন কার্ড কে প্রিপেয়ার করে, বিন কার্ড কে তৈরি করে, প্রোডাকশন ম্যানেজার, ঠিক আছে? তো বিন কার্ড প্রোডাকশন ম্যানেজার তৈরি করে, তারপর হচ্ছে অফিসার ম্যানেজার তৈরি করে, নাকি তোর শেয়ার অ্যাটেন্ডেন্ট তৈরি করে, নাকি নান অফ দ্য অ্যাবাভ? প্রোডাকশন ম্যানেজার। বিন কার্ড তৈরি করে প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বিভাগ তৈরি করে, অফিস তৈরি করবে না বিন কার্ড, বিন কার্ড প্রোডাকশন ম্যানেজার তৈরি করবে। হুম, তারপর যে স্টোর লেজার কার্ডে যে সমস্ত তথ্য থাকে, ঠিক আছে? তো কি থাকে, কোয়ান্টিটি থাকে, কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু থাকে, নাকি বলছে প্রাইস থাকে, নাকি একটাও থাকে না, ঠিক আছে? এটা বলেছে, তাহলে এখানে কি থাকে জানিস তো, কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু দুটোই থাকে। এবার একটা অঙ্ক দিয়েছে, ওপেনিং স্টক বলে 50 ইউনিট 4 টাকা করে, পারচেজ বলেছে 100 ইউনিট 6 টাকা করে, ইস্যু বলেছে 100 ইউনিট, বলছে বলো ফিফো মেথডে ক্লোজিং স্টক কত হবে। দেখ ওপেনিং তো 200, পারচেজ কত হলো 100 ইন্টু 600, 800, কত হলো টোটাল 800, এর থেকে মাইনাস করবি ইস্যু, ইস্যু কত বলেছে, ফিফো মেথড, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে 50 ইন্টু 4 নিবি, ঠিক আছে? আর ওখান দিয়ে 50 ইন্টু 6 নিবি, তাই তো, বুঝতে পেরেছিস তো? 300। 50 ইন্টু 4 আর 50 ইন্টু 6, তাহলে কত হলো 200, 300, 500, তাহলে 800 থেকে 500 বাদ দিলে অ্যান্সার হবে 300, কারেক্ট অ্যান্সার 300 হবে, ঠিক আছে? সোজা অঙ্ক ছিল। এবার বলছে সাম অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্স তিনটেকে মেলালে তাকে কি বলে, তাকে ওভারহেড বলে, ওভারহেড, তাকে ওভারহেড বলে, ঠিক আছে? তাকে ওভারহেড বলে। তারপর বলেছে টাইম লস্ট বিটুইন ফ্যাক্টরি গেট অ্যান্ড প্লেস অফ ওয়ার্ক ইজ কল্ড, এ তো জানিস, এটা পড়েছিলি, নর্মাল আইডেল টাইম। বলছে আইডেল টাইম, ঠিক আছে? তো আইডেল টাইম ক্যান বি কন্ট্রোলড থ্রু, তা আইডেল টাইম মানে অলস সময় কন্ট্রোল করা যায়,
টেট পিস রেট সিস্টেম। তা বলছে স্ট্যান্ডার্ড টাইম অ্যালট, মানে স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে কত, মানে টাইম অ্যালট বলছে 10 ঘন্টা, কাজটা কম, টাইম টেকেন বলছে 8 ঘন্টা, ঠিক আছে তো। দেন হেলসে বিমে বোনাস কত, 1 ঘন্টার বোনাস পাবে, কারণ 2 ঘন্টা টাইম বাঁচিয়েছে, তার 50% বোনাস, যতটা টাইম বাঁচাবে তার 50% বোনাস পাওয়া যায়, তাহলে 1 ঘন্টার বোনাস দেবে। তারপর যে অবজেক্টিভ টাইম কিপিং, টাইম কিপিং এর মেন উদ্দেশ্যটা কি, প্রিপারেশন অফ পেরোল, ডিটারমিনেশন অফ ওভারহেড, মেনটেন ডিসিপ্লিন ইন ফ্যাক্টরি, এটা অল অফ দিস হবে। নেক্সট বলছে রেট পার আওয়ার বলেছে 60 টাকা, 1 ইউনিট অফ প্রোডাক্ট রিকোয়ার, একটা ইউনিট তৈরি করতে লাগে 10 মিনিট লাগে, ঠিক আছে। দেন দ্য রেট অফ ওয়েজেস পার ইউনিট কত হবে, রেট অফ ওয়েজেস পার ইউনিট, মানে পিস রেট বার করতে বলে, এই মাত্র করলাম, পিস রেট বের করার ফর্মুলা কি, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার 60, আর ইউনিট পার আওয়ার কত বলেছে, বলছে 10 মিনিটে একটা করে, তাহলে 60 মিনিটে কটা করবে, 6টা, তাহলে 60/6 করলে অ্যান্সার হবে 10। এবার বলছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আর ইনক্লুডেড ইন হুইচ অফ দ্য ফলোইং ওভারহেড, কোন ওভারহেডের মধ্যে পড়ে, অ্যাডমিশন ওভারহেড, আমি বলে দিচ্ছি দুটোর মধ্যে অ্যান্সার হবে, বল সেলিং ওভারহেড না ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং ওভারহেড, সেল করতে অ্যাডভার্টাইজমেন্ট লাগে, ডিস্ট্রিবিউশন করতে অ্যাডভার্টাইজমেন্ট লাগে না, ঠিক আছে তো। তাহলে যে ওভারহেড হুইচ টেন্ড টু রিমেন আনএফেক্টেড বাই ভেরিয়েশন ইন দ্য ভলিউম অফ আউটপুট, সে তো বুঝতেই পেরেছি এটা, বলছে যে উপরিব্যয় উৎপাদনের পরিমাণের প্রয়োজন তাকে ফিক্সড কস্ট বলে, তাকে ফিক্সড কস্ট বলে। তাহলে ব্যবহারের ভিত্তিতে উপরিব্যয় শ্রেণীবিভাগ, মানে অ্যাকর্ডিং টু বিহেভিয়ারের দিক থেকে ওভারহেডকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড আর সেই ভেরিয়েবল ওভারহেড আছে, হ্যাঁ লাস্টেরটা। তারপর বলছি এই দেখ, এটা আয়কর হবে, আকর লিখেছে, আয়কর আইন 1961 অনুযায়ী গৃহ সম্পদ থেকে আয় কোন ধারাগুলিতে আলোকিত হয়েছে, সেটা জানিস 22 থেকে 7, অত কোশ্চেন দেখতে হবে, জাস্ট মোটামুটি দেখলেই হবে, কারণ হচ্ছে তো একটু ভুল থাকতে পারে, প্রিন্টিং যখন করেছিল টাইপিং এ হয়তো কিছু ভুল হয়েছে। গ্রস মিউনিসিপাল ভ্যালু, কলকাতায় বাড়ি দিয়েছে, গ্রস বলে দিয়েছে 40,000 টাকা, তাহলে মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়, নেটের উপর হয়, তাহলে 40,000 টাকা ছিল গ্রস, নেটে নিয়ে গেলে কত হবে 90%, 40,000 90% করলে কত হবে 36,000, 36,000 15% করলে কত হবে 5,400, দেখ অপশনই দেয়নি, 5,400 অপশন দিয়েছে, তারা দেখছি ওখানে একটা কাটা আছে হবে, মানে ওই 4,000টা 5,400টা দিয়েছে। দুটো 4,000, তারপর ওটা 5,400, 5,400 ঠিক আছে, 54,000 ভুল দিয়েছে, কোশ্চেন স্যার ভুলভাল করেছে। দেখো ওটা হয়, একটু ছাপাতে গেলে হয়ে যায়, ও ঠিক আছে, ভুল হতেই পারে, কোশ্চেন করতে গেলে ভুল হতে পারে, পরে এসে ঠিক করে দিলেই হলো, ভুল হতেই পারে। তারপর যে আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস ইজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম মানে সেটা ভুল দিয়েছে এখানে, আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম ফ্রম ফার্ম হাউস হবে, এটা ইনকাম ফ্রম ফার্ম হাউস, ইনকাম ফ্রম ফার্ম হাউস, বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ফার্ম হাউস থেকে যদি ইনকামটা হয় সেটা কি হয়, নট ট্যাক্সেবল। তারা বলেছে, বলছে দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে, একটা সেলফ অকুপাইড হাউস প্রপার্টি অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে তো, মানে সেলফ অকুপাইড হাউস প্রপার্টিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন কিছু নেই, নান অফ দিস হবে, কিছু পাওয়া যায় না কিন্তু, ঠিক আছে তো, মানে দেখ ভালো করে শুনবি, লেট আউট বাড়ির ক্ষেত্রে 30% পাওয়া যায়, কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে না, কোনো রকমের কোনো ডিডাকশন পাওয়া যায় না। 30% গ্রস অ্যানুয়াল ভ্যালু না, ঠিক আছে তো, 30% নেট অ্যানুয়াল ভ্যালু না, 30% নেট তো লেটের ক্ষেত্রে, তো এখানে হবে নান অফ দিস হবে। তারপর বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট, কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়, হাউস ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, গুডউইল ক্যাপিটাল, রুট পারমিট ক্যাপিটাল, রুরাল এগ্রিকালচার ল্যান্ড ইন ইন্ডিয়া ক্যাপিটাল অ্যাসেট নয়। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, একটা হাউস প্রপার্টি সোল উই ইয়ার্স ফ্রম দ্য হেড পয়েন্টস। তুমি ভুল দিয়েছে বানানগুলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, বলছে হাউস প্রপার্টি ইজ সোল্ড আফটার 5 years,
হবে না। হাউস প্রপার্টি ইজ সোল্ড উইদিন 2 ইয়ার্স, হাউস প্রপার্টি সোল্ড, এটা বিয়েরটা হবে। কোনো দেখ হাউস বিল্ডিং এর মানে নিয়ম কি ছিল, হাউসের নিয়ম ছিল 2 বছর, 2 বছর যদি হোল্ড করো 2 বছরের মধ্যে বেচলে শর্ট টার্ম, 2 বছর ক্রস করলে লং টার্ম, তো এখানে 2 বছর হবে। তারপর যে আন্ডার সেকশন 247 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে, ট্রান্সফারের ক্ষেত্রে কি বলছে, বলছে কোনটাকে হস্তান্তর বলে মানে কোনটাকে ট্রান্সফার বলা হবে না, সেল ট্রান্সফার, এক্সচেঞ্জ ট্রান্সফার, এটা। তারপর হচ্ছে রিলিঙ্গুইশমেন্ট, তো এখানে বানানটা ভুল আছে, এই বানান হবে না, রিলিঙ্গুইশমেন্ট, এটাও ট্রান্সফারের মধ্যে পড়ে, ট্রান্সফার মধ্যে পড়ে না কোনটা, গিফট। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এখানে যা বানান দেখছি টেস্টের কোশ্চেনে ভুল দিচ্ছে, ফাইনালে কোনো ভুল থাকে না, ঠিক আছে, তো ও পুরো ঠিকই থাকে, একটা দুটো মেজর মানে একদম মাইনর মিস্টেক থাকে, তোরা ওটা চেক করে দেয় যদি থাকে। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এটা তো কয়েকদিনের মধ্যে কোশ্চেন সেট করে, ফাইনালে কোশ্চেন অনেক আগে থেকে সেট করা থাকে, অনেক চেকিংও হয় অনেক, ও হতেই পারে, ও হতে পারে, হয় কোনো স্কুলে ভুল হয়েছে, কোনো স্কুলে হয় না, হয়। আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ক্যাপিটাল অ্যাসেট ক্যান বি শর্ট টার্ম অর লং টার্ম অন দ্য বেসিস অফ, ঠিক আছে, তো ক্যাপিটালের শর্ট টার্মও হতে পারে, লং টার্মও হতে পারে, তো সেটা কিসের উপর ডিপেন্ড করে, পিরিয়ড অফ হোল্ডিং অফ দ্য অ্যাসেটস বাই দ্য অ্যাসেসি ইমিডিয়েটলি বিফোর দ্য ট্রান্সফার। নেক্সট, দ্য ইনকাম ট্যাক্সেবল আন্ডার দ্য হেড, ঠিক আছে, আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্স, তাহলে ইনকাম ফ্রম পেনশন স্যালারিতে আসে, ডিভিডেন্ড রিসিভ ইন্ডিয়ান কোম্পানি আদার সোর্সে আসে, ইনকাম ফ্রম স্যালারি তোর স্যালারিতে আসে, রেন্ট রিসিভ ফ্রম হাউস প্রপার্টিতে আসে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি। তারপর বলেছে সোজা কোশ্চেন, উইনিং ফ্রম লটারি নেট বলেছে 69,100, 30% বলে দিয়েছে কি বলতো, টিডিএস, 30% টিডিএস, ঠিক আছে, 30% টিডিএস, 30.9%, তো বলছে বলো অ্যান্সার কত হবে, এটা করে দেখ, 1,00,000 টাকাই বেরোবে, করে দেখ, 69,100 ডিভাইডেড বাই 69.1 ইন্টু 100, কত হচ্ছে, 1,00,000 টাকা। এটা তো বুঝতে পেরে জানি, এটা বোঝাতে হবে না, কারণ হচ্ছে 69,100 বাই 69.1 হবে, কারণ 30.9 কেটে নিয়েছে। 23, প্রাইস মানি ওন হর্স রেস থেকে তুই 50,000 টাকা জিতেছিস, এইটা জেতার জন্য তোকে 12,000 টাকা খরচা করতে হয়েছে, আমি কিছুক্ষণ আগে অঙ্ক করালাম, খরচা বাদ যাবে না, 50,000 টাকাই হবে। নেক্সট, ডিভিডেন্ড রিসিভ ফ্রম আ ফরেন কোম্পানি ইজ ট্যাক্সেবল, ঠিক আছে, কোথায়, আদার সোর্সে। এসে কিউ দিয়েছে, কি দিয়েছে, বলছে হোয়াট ইজ মিন বাই প্রাইস অফ ম্যাটেরিয়াল ইস্যু, মানে মূলত যাচকপত্র কি, তা বলছে এটা হয়ে গেল প্রথম কোশ্চেন, মূলত যাচকপত্র কি দিয়েছে, তাই তো, সরি, প্রথম কোশ্চেন দিয়েছিল বিলিখিত কাঁচামালের মূল্য নির্ধারণ বলতে কি বোঝো, তারপর একটা বলেছিল মজুদের যাচকপত্র কি, এর সঙ্গে অরে দিয়েছিল ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি কাকে বলে, ঠিক আছে, তো উপবিন্যাস। তারপর দেখ 3 নম্বর বলেছে ওভারহেড কাকে বলে, ওভারহেড, ঠিক আছে, তো ফিক্সড ওভারহেড কাকে বলে বলেছে, এর সঙ্গে অরে দিয়েছিল সেই ভেরিয়েবল ওভারহেড কাকে বলে। তারপরে 5এরটা কি দিয়েছিল দেখ, একটা অঙ্ক দিয়েছিল, তো পারবি করতে, বলছে ওপেনিং ব্যালেন্স অফ র মেটেরিয়াল 100 ইউনিট 6 টাকা করে, 100 ইউনিট র মেটেরিয়াল পারচেস 8 টাকা করে, 120 ইউনিট ম্যাটেরিয়াল ইস্যু করে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ র মেটেরিয়াল ইস্যুড আন্ডার সিম্পল অ্যাভারেজ, তো কি বলেছে, সিম্পল অ্যাভারেজে কি হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ঠিক আছে, তো অ্যান্সারটা তোকে লিখতে বলেছে, তোকে ইস্যুটা বলতে বলে, ইস্যু করতে হবে, তাহলে কি হবে, ইস্যুর নিয়ম কি ছিল বল, দুটো রেট, একটা 6 টাকার রেট, একটা 8 টাকার রেট, তাহলে কত হলো, 14 টাকা, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 টাকা, 7 টাকা, তো আর কত ইউনিট ইস্যু করছিস বল, 120 ইউনিট, তাহলে 120 ইন্টু 7, 840, কত হচ্ছে, 7 12 84, 840 টাকা অ্যান্সার, বুঝতে পারলি, তো বলে দিলাম। 6এরটা, হোয়েন পারচেস প্রাইস অফ র মেটেরিয়াল, মানে র মেটেরিয়ালের যে পারচেস প্রাইস যে ক্রমাগত ওঠানামা করে, ঠিক আছে, তো দেন মেনশন দ্য সুইটেবল মেথড অফ প্রাইসিং অফ ইস্যু অফ মেটেরিয়াল, স্যার এটা কি স্যার উইয়ার্ডস মানে এখানে তুই বাংলাটা দেখ এটা, ঠিক আছে, তো তারপর বলেছে কি অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউসের অ্যানুয়াল ভ্যালু কি, এটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে, এটাও ঠিক আছে, ঠিক আছে, তো তারপর বলছে রেমুনারেশন রিসিভ বাই আ টিচার ফর ইভ্যালুয়েটিং অ্যান্সার স্ক্রিপ্ট অফ ক্যালকানিওসিটি ইজ ট্যাক্সেবল আন্ডার হুইচ হেড অফ ইনকাম আদার সোর্স, ক্যাপিটাল গেন কাকে বলে, ঠিক আছে, তো এটাও পারবি।
তারা বলছে আন্ডার হুইচ হেড অফ ইনকাম রেন্ট রিসিভ ফর্মা, বলছে খালি জমি আছে তোর, খালি জমি আছে এখানে ভাড়া দিয়ে আয় হয়েছে, কোন খাতে খরচ হবে? ওই এটা হচ্ছে রেন্ট রিসিভ ফর্ম আ ভ্যাকেন্ট ল্যান্ড, ঠিক আছে তো, ইস ট্যাক্সেবল, এটা হবে হচ্ছে আদার সোর্স। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, ঠিক আছে, কাকে বলে? ঠিক আছে, লিখতে পারবি। তারা বলছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ইন আ ব্যাংক ইজ ট্যাক্সেবল, এটা কোথায় আসবে? এটা আদার সোর্স, ঠিক আছে তো। তো হচ্ছে এমপি এমএলএ দের ইনকাম কোন খাতে আসবে? এটাও সরকারের কাছ থেকে যেটা পায় সেটাও হচ্ছে আদার সোর্স। Yes. তারা বলছে স্যালারি রিসিভ বাই এমপি এমএলএ, এটা তো বললাম, ব্যাস এই ছিল কোশ্চেন। স্যার একটা জিনিস বুঝতে পারলাম, তো উপবিন্যাস কাকে বলে মানে? অবিনাশ মানটা উপরি ব্যয় হবে, ওর উপরই ব্যয় হবে। ঠিক আছে, এই ছিল পেপার, একটু ভুল ছিল অনেক।